তো পরীক্ষা আছে সকালে বিকালে, প্রশ্ন তো পড়া লাগবে, ঠিক আছে? সুন্দর করে কাজ আছেন না কিছু নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে তোমরা যারা আমাদের লাইভ ক্লাসে জয়েন করছো আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমরা জানো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অর্গানিক কেমিস্ট্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ আইসোমারিজম নিয়ে আলোচনা করছিলাম এবং সেখানে আমরা জিআই তথা জিওমেট্রিক্যাল আইসোমারিজম নিয়ে আলোচনা করছিলাম। আমরা গত ক্লাসে তোমাদের কিন্তু একটা বাড়ির কাজ দিয়েছিলাম। আমরা বলছিলাম যে তোমরা এটা গবেষণা করে বের করবা যে এটা আসলে কোন জিআই হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এরকম একটা যৌগ দিয়েছিলাম। এই যে যৌগটা দিয়েছিলাম এটা আমাদের জিআই অর্থাৎ জিওমেট্রিক্যাল আইসোমারিজম প্রদর্শন করে কিনা এবং করলে কি ধরনের জিওমেট্রিক্যাল প্রদর্শন করবে এবং যৌগগুলোর নাম কেমন হবে, মানে কি সমান হবে, এগুলো আমরা দেখতে বলেছিলাম এবং কিভাবে সমানতা নির্ধারণ করব। তোমাদের মনে আছে যে আমরা তোমাদের বলছিলাম যদি 3 বা তার বেশি সংখ্যক প্রতিস্থাপক হয়, অর্থাৎ আমাদের অসম্পৃক্ত যে অ্যালকিনের ক্ষেত্রে যদি আমাদের 3 বা তার বেশি সংখ্যক প্রতিস্থাপক আসে তখন সিস এবং ট্রান্সের পরিবর্তে ইন্টাজিন এন্ড জুজুম্যান এইভাবে কিন্তু আমরা নামকরণ করব। মনে আছে কিনা? এখানে ই সমান সমান হচ্ছে ট্রান্স এন্ড জেড সমান সমান হচ্ছে সিস। ইন্টাজিজেন এন্ড জেজোম্যান এই পদ্ধতিতে আমরা নামকরণ করব। দেখছো, ই ফর হচ্ছে ট্যান্স আর জেড ফর হচ্ছে সিস। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা সিস ট্যান্স বা ইন্টাজিজেন জেজোম্যানের মধ্যে কোনটাকে বলবো? আমরা এর আগে যে উদাহরণগুলো লিখছিলাম তোমাদের মনে আছে, সেই ক্ষেত্রে আমাদের দুইটা অ্যালকাইল মূলকগুলো একই রকম ছিল, এই জন্য আমরা এদেরকে বলতেছিলাম আমরা আমাদের হচ্ছে জেড সমাণু। আবার দুইটা হ্যালোজেন পরমাণু ছিল, এখানে তো 4টা হ্যালোজেন পরমাণু। তাহলে এই ক্ষেত্রে আমরা আসলে আমরা কোন পদ্ধতিতে নামকরণ করব? বুঝা গেছে? এটা কি দিয়েছিলাম পরীক্ষায়, ক্লাসে কি এটা দিয়েছিলাম? এটা ছিল নাকি? দেখো তো উদাহরণ বাড়ির কাছে এটা ছিল? আমার ঠিক খেয়াল নাই, দেখো এটা ছিল কিনা, এটা দ্রুত বের করো। এটা কি দিয়েছিলাম কিনা? এটা ছিল ইয়েস অর নো? এটা ছিল বাড়ির কাজ নাকি অন্যটা? ইয়েস অর নো দ্রুত বলো, দ্রুত। এটা বাড়ির কাজ ছিল নাকি অন্য একটা দিয়েছিলাম? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই দিয়েছিলাম। তো আমরা সেই ক্ষেত্রে আমরা এটা নামকরণ করতে চাই।
গত ক্লাসে আমরা বলছিলাম যে আমাদের কোনো রাইটার বইতে হয়তো থাকতে পারে এই ইন্টারজেশন জজুম্যান, যদি থাকে সেক্ষেত্রে ওরা বলছিল যে সমধর্মী গ্রুপগুলো যেমন অ্যালকাইল মূলকগুলো একই রকম বা দুইটা হ্যালোজেন পরমাণু একই রকম, এই জন্য এক পাশে থাকলে আমরা জেড সম বলছিলাম। তো এক্ষেত্রে তো সব হ্যালোজেন পরমাণু, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? তো এটার ক্ষেত্রে ই হবে নাকি জেড হবে একটু বলো, দ্রুত কমেন্টস করো, দ্রুত কমেন্টস করো। ই হবে নাকি জেড সমান হবে একটু দ্রুত কমেন্টস করো। দ্রুত কমেন্টস করো, এটা বাড়ির কাজ ছিল, একদিন সময় দিয়েছি আমরা। শেখ রুমেন অ্যান্সার করছে জেড, প্রীতম দাস অ্যান্সার করছে জেড, তীর্থঙ্কর বিশ্বাস অ্যান্সার করছে জেড, তাসমিয়া তাবাসসুম লাবিবা অ্যান্সার করছে জেড, এখানে এস এ রাকিব অ্যান্সার করছে ই আইসোমারিজম, তারিন রহমান অ্যান্সার করছে ই আইসোমারিজম, তারপরে ইসরাত জাহান ইতি অ্যান্সার করছে ই আইসোমারিজম, ফারজানা রহমান আবার ভিন্ন অ্যান্সার করছে। তাহলে সমসংখ্যক স্টুডেন্ট জেড, সমসংখ্যক স্টুডেন্ট ই, তাহলে আমরা কোনটা নিব বলো, কোনটা নিব? তার মানে সব আন্দাজের পরে লিখতেছো, এক একজন আন্দাজের পরে লিখতেছো, প্রথম জন যা লিখবে পরের জন তাই লিখতে হবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যা পড়াবো একটু মন দিয়ে শোনো। যে আমরা এটার উদ্দেশ্য ছিল যে আমাদের কোন রাইটারের বইতে হয়তো লেখা থাকতে পারে যে এই ক্ষেত্রে অ্যালকাইল মূলকগুলো সেম, মিথাইল ইথাইল অ্যালকাইল মূলক, এই জন্য আমরা এটাকে সিস তথা জেড সমান বলছিলাম। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করব? এখানে তো আমাদের চারটা প্রতিস্থাপক আছে, সবগুলোই তো হ্যালোজেন, সবগুলোর সাথে তো মিলে আছে, তাহলে আমরা কি করব? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে আমাদের নতুন পদ্ধতি একটু খেয়াল করো, কিভাবে আমরা এটা করব। স্টার চিহ্ন দিয়ে লেখো। দেখো এই পদ্ধতির নামকরণ করব সিআইপি, এই পদ্ধতির নামকরণ করব। খেয়াল করে একটু, তিনজন বিজ্ঞানীর নাম, এখানে তিনজন বিজ্ঞানী আছে, এই তিনজন বিজ্ঞানীর নাম অনুসারে আমরা এই পদ্ধতির নামকরণ করব। সিআইপি স্কিম বলা হয় এটাকে, লিখে রাখো। সিআইপি পূর্ণাঙ্গ রূপটা, সি তো হচ্ছে চান, আই তো হচ্ছে ইন গোল্ড, এন্ড পিরিলগ। দেখছো তিনজন বিজ্ঞানী, চান, ইনগোল্ড এন্ড প্রিলগ, বুঝা গেছে? তারা এই সম্পর্কে সলিউশন দিয়েছে। তো সলিউশনটা এরকম যে আমাদের ইস কার্বন, মানে যে কোনো একটা কার্বনকে টার্গেট করবা, ওই কার্বনে আমাদের যে গ্রুপ থাকবে তার প্রথম যে পরমাণু, সেই প্রথম পরমাণুর অ্যাটমিক ওয়েটের উপর তার প্রায়োরিটি ডিপেন্ড করবে। আমরা বলি একই কার্বনে, মানে একটা কার্বনে যে দুইটা গ্রুপ থাকতে পারে, পরমাণু থাকতে পারে, র্যাডিকাল থাকতে পারে, তার প্রথম যে পরমাণুটা আছে সেই পরমাণুর অ্যাটমিক ওয়েটের উপর ডিপেন্ড করবে তার প্রায়োরিটি। একটু লিখে রাখো। দেখো দ্বিবন্ধনযুক্ত কোন একটি কার্বনে যুক্ত পরমাণু বা গ্রুপের প্রথম পরমাণুর দ্বিবন্ধনযুক্ত একটি কার্বনে যুক্ত দুইটি পরমাণু বা গ্রুপের প্রথম পরমাণুকে তার অ্যাটমিক ওয়েটের ভিত্তিতে প্রায়োরিটি দিতে হবে। অ্যাটমিক ওয়েটের ভিত্তিতে প্রায়োরিটি দিতে হবে। তো এটা কেমন একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব ভালো করে খেয়াল করো। মনে করো এই কার্বনের সাথে এখানে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ যুক্ত আছে। তো এই দুইটা গ্রুপের মধ্যে মনে করো এর অ্যাটমিক ওয়েট বেশি, তাহলে এটা হচ্ছে ভারী গ্রুপ। খেয়াল করো একটু, এটা ভারী গ্রুপ মনে থাকবে। আচ্ছা, তাহলে এটা হলো হালকা গ্রুপ, তাহলে এর সাপেক্ষে এটা হালকা গ্রুপ। এখন এই কার্বনের যে দুইটা গ্রুপ আছে তার প্রথম পরমাণু, তার প্রথম যে পরমাণুটা আছে এই পরমাণু তাদের মধ্যে কম্পেয়ার করবা। তাহলে মনে করো এর অ্যাটমিক ওয়েট বেশি, তাহলে এই গ্রুপটা হচ্ছে আমাদের ভারী গ্রুপ, আর এর সাপেক্ষে এটা হালকা গ্রুপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যাপারটা কি বোঝাতে পারিছি? এবার বলো, একই রকমের মূলক থাকতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। আমাদের একই কার্বনে যে দুইটা পরমাণু অথবা গ্রুপ যুক্ত, তার প্রথম পরমাণুকে তার অ্যাটমিক ওয়েটের ভিত্তিতে তুমি কিন্তু প্রায়োরিটি দিবা। যার অ্যাটমিক ওয়েট বেশি সেটা হচ্ছে ভারী। তাহলে দেখো এখানে ভারী গ্রুপগুলো এক পাশে, হালকা গ্রুপগুলো এক পাশে, তাহলে আমি কি বলতে পারি? এটা হলো সিস। সিস ইকুইভ্যালেন্ট এখানে হচ্ছে আমাদের সিস ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু জজুম্যান, অর্থাৎ জেড সমান। ব্যাপারটা কি বুঝতে
পারছি আমরা, তাহলে এটা হলো আমাদের জেড সমাণু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুন্দর করে নোট করবা, এগুলো অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু আমরা এগুলো ডিটেইলস পড়াচ্ছি, ভালো করে খেয়াল করবা। এবার আসো, এটাকে ফিক্সড রাখলাম, এটাকে আমরা ফিক্সড রাখলাম, এটাকে ফিক্সড রেখে তোমরা জানো এখানে ঘূর্ণনের প্রতিবন্ধকতা আছে, বিকজ তুমি জানো এর মধ্যে sp2 সংকরিত কার্বন, সুতরাং এখানে ঘূর্ণন প্রতিবন্ধকতার সৃষ্টি হবে, যার জন্য দুই রকমের কনফিগারেশন আসে। তো এই ক্ষেত্রে হালকা গ্রুপটা দেখো এই কার্বনে আমাদের উপরের দিকে উঠাই গেলাম, তখন ভারী গ্রুপটা নিচের দিকে নেমে আসলো। তাহলে বলো এই ক্ষেত্রে আমাদের দেখো দুইটা ভারী গ্রুপ দুইটা হালকা গ্রুপ পরস্পর অ্যান্টি পজিশনে আছে, আর টেন্স তথা অ্যান্টি ইকুয়াল টু এখানে ইন্টারজেন সমাণু, তাহলে এটা হলো আমাদের ই সমাণু। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে নতুন নিয়মটা পড়ালাম অর্থাৎ ইন্টারজেন জুজুম্যান, এটা বের করব সিআই পদ্ধতিতে। সিআইপি এটা হচ্ছে তিনজন বিজ্ঞানী অর্থাৎ চান, ইনগোল্ড এন্ড পিরিলগ, তাদের মত অনুসারে আমরা আমাদের এই নামকরণগুলো শিখলাম। হয়েছে লেখা সবার? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো আমাদের সেই টার্গেট কার্বন। দেখো এই কার্বন, তাহলে এই কার্বনে যে দুইটা গ্রুপ অথবা পরমাণু যুক্ত আছে, এই দুইটাকে তার অ্যাটমিক ওয়েটের ভিত্তিতে প্রায়োরিটি দিতে হবে। তাহলে বলো এখানে ফ্লোরিন আর ক্লোরিন, এই ফ্লোরিন হচ্ছে 19 আর ক্লোরিন হচ্ছে 35.5, তাহলে আমি বলতে পারি এই দুইটার মধ্যে এটা হচ্ছে ভারী গ্রুপ, বুঝতে পারবে? এটা হচ্ছে ভারী গ্রুপ, ভারী গ্রুপ। বলো এখানে কার্বনের সাথে ব্রোমিন এবং আয়োডিন, ব্রোমিন হচ্ছে 80 সামথিং, আয়োডিন হচ্ছে 126.9, তাহলে এই দুইটার মধ্যে এটা কিন্তু ভারী। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো দুইটা ভারী গ্রুপ এক পাশে অথবা দুইটা হালকা গ্রুপ একই পাশে আছে, তাহলে এটা সিস ইকুইভ্যালেন্ট আমাদের জেড সমাণু। সবাই কি তাহলে এই পদ্ধতিতে নামকরণ বা সমানুতা বের করা বোঝা গেছে? সিআইপি প্রসেস বা সিআইপি পদ্ধতি। তো লক্ষ্য করো, যদি আমরা জেড সমাণু পাই তাহলে অবশ্যই একটা ই সমাণু পাবো। এটাকে ফিক্সড রাখলাম, এটাকে ঘুরিয়ে দিলাম, এটাকে ঘুরিয়ে দিলাম, তাহলে দেখো তো এই দুইটার মধ্যে এটা ভারী এটা ভারী, তাহলে দুইটা ভারী গ্রুপ বিপরীত পাশে, দুইটা হালকা গ্রুপ বিপরীত পাশে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে টেন্স ইকুয়াল টু আমাদের ই সমাণু। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমাদের এই ইজেড সমাণুটা আমরা যে সিআইপি এই স্কিমের মাধ্যমে বের করলাম এটা বুঝতে পারছো। আচ্ছা, একটা করে দাও তো, অন অ্যামিনো, লেখো অন অ্যামিনো প্রোপিন অন অল, অন অ্যামিনো প্রোপিন অন অল বা অন অ্যামিনো প্রোপ অন অল, দেখছো এরকম লিখতে পারো, অন অ্যামিনো প্রোপিন অন অল, লিখছো? দেখো তো এটা পারো কিনা। অন অ্যামিনো প্রোপিন অন অল, এই যৌগটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে কিনা দেখো, অনেক কঠিন কিন্তু। এরকম যদি দিয়ে দেয় যে অন অ্যামিনো প্রোপিন অন অল, এই যৌগটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে কিনা দেখতে হবে। ঘূর্ণন প্রতিবন্ধকতা আছে কিনা, যদি থাকে জ্যামিতিক সমানতা দেবে, আর জ্যামিতিক সমানতা দিলে কি জ্যামিতিক সমানতা হবে সেটা বের করতে চাই। তাহলে দেখো আমাদের প্রোপিন মানে হচ্ছে 3টা কার্বন, লিখলাম 3টা কার্বন। এই ক্ষেত্রে যে কোনো দিক থেকে নাম্বারিং করতে হবে, এই দিক থেকে নাম্বারিং করলাম প্রোপিন অন, তাহলে 1 নাম্বার কার্বনের দ্বিবন্ধন। আচ্ছা, অন অ্যামিনো, তাহলে এই কার্বনে আমাদের একটা অ্যামিনো মূলক আছে NH2, এরপর আছে অন অল, এই কার্বনে একটা OH মূলক আছে, দেখো OH মূলক আছে। কার্বনের বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলাম CH3, এখানে দেখো একটা H, বাকিগুলো লিখলাম। তাহলে দেখো এটাই হলো সেই অন অ্যামিনো প্রোপিন অন অল। এই দুইটা হলো টার্গেট কার্বন, দেখো টার্গেট কার্বন। দেখো এই কার্বনের দিকে তাকাও, আমাদের এই যৌগটার দিকে তাকাও, এই যৌগটা দেখো CAB ডবল বন্ড CXY, এই যৌগটা এই সমীকরণটা মেনে চলে, এই যৌগটা এই সমীকরণ মেনে চলে। দেখো CAB ডবল বন্ড CXY, এখানে কিন্তু A not equal to B and X not equal to Y এবং B not equal to X and B not equal to Y, অথবা A not equal to X, A not equal to Y। তাহলে দেখো এক্ষেত্রে দেখো আমাদের দ্বিবন্ধন যুক্ত কার্বনে আমাদের কিন্তু আমাদের 3 বা 4 এর প্রতিস্থাপক আছে, দেখছো 4টা প্রতিস্থাপক আছে, ভিন্ন ভিন্ন প্রতিস্থাপক। তাহলে যে দুইটা কার্বনের দ্বিবন্ধন আছে সেই দুইটা কার্বন লিখে নিলাম। যেহেতু এই যৌগটা CAB ডবল বন্ড CXY এই সমীকরণ মেনে চলছে, সুতরাং এটা অবশ্যই GI প্রদর্শন করবে। তবে যেহেতু 3 এর বেশি সংখ্যার প্রতিস্থাপক, সুতরাং সেই GI সমানুগুলোকে সিস টেন্সের পরিবর্তে ইন্টারজেন জোজোম্যান এই পদ্ধতিতে আমরা সমানুকরণের নামকরণ করব।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এই কার্বনের সাথে লক্ষ্য করো, এই কার্বনের সাথে H আছে আর মিথাইল মূলক আছে। তো আমরা লিখলাম এই কার্বনে আমাদের H আর হচ্ছে মিথাইল মূলক CH3, এই কার্বনে আছে অ্যামিনো মূলক NH2 আর আছে হচ্ছে OH মূলক। দেখছো, এখন আমরা এটা নামকরণ করতে চাই। দেখছো, তো নামকরণ করতে চাই বা এটা আমাদের সমানুতা বের করতে চাই। এটা কি সমাণু আসলে? জ্যামিতিক সমানুতা। জ্যামিতিক সমাণুর মধ্যে কোন জ্যামিতিক সমানুতা, সিস নাকি ট্যানস? যেহেতু এখানে আমাদের চারটা প্রতিস্থাপক ভিন্ন, সেহেতু অবশ্যই সিস ট্যানস পদ্ধতিতে সমানুতা বের করা যাবে না, এটাকে ইজেড পদ্ধতিতে সমানুতা বের করতে হবে। প্রসেসটার নাম হচ্ছে সিআইপি স্কিম, অর্থাৎ চান ইন গোল্ড এবং প্যারালগ। এই প্রসেসে আমরা নামকরণটা করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এই হলো সেই টার্গেট কার্বন। এই কার্বনের সাথে যে দুইটা গ্রুপ অথবা পরমাণু যুক্ত, তাদের প্রথম পরমাণুকে তাদের অ্যাটমিক ওয়েটের বেসিসে আমরা প্রায়োরিটি দেব। তো বলো, এই কার্বনের সাথে H যুক্ত আর এখানে কার্বন যুক্ত, তাহলে বলো তো হাইড্রোজেন আর কার্বন এই দুইটার মধ্যে কার অ্যাটমিক ওয়েট বেশি? কার্বনের। তাহলে এটা হচ্ছে ভারী গ্রুপ, বোঝার জন্য বল দিলাম ভারী গ্রুপ। বলো, এই কার্বনের সাথে নাইট্রোজেন আর অক্সিজেন যুক্ত, মূলত অ্যামিনো, তবে প্রথম পরমাণুর দিকে তাকাতে হবে। প্রথম পরমাণু নাইট্রোজেন আর এই প্রথম পরমাণু হচ্ছে অক্সিজেন। তাহলে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনটা বেশি ভারী, দ্যাট মিন্স এটা ভারী গ্রুপ। ব্যাপারটা কি বোঝাতে পারছি? তাহলে এই ক্ষেত্রে দুইটা ভারী গ্রুপ একই পাশে আছে, তো দুইটা ভারী গ্রুপ যদি একই পাশে থাকে তখন সেটা সিস ইকুইভ্যালেন্ট হচ্ছে জেড সমাণু। তাহলে জেড অন অ্যামিনো প্রোপিন অন অল। সিমিলারলি যদি জেড সমাণু হয় তাহলে আমরা অবশ্যই ইজ সমাণু পাবো। যে কোনো একটা কার্বনকে ফিক্সড রাখলাম, অন্য কার্বনটাকে জাস্ট ঘুরিয়ে দিলাম, তাহলে OH এখানে হচ্ছে NH2। তাহলে বলো, এই ক্ষেত্রে দেখো আমাদের ভারী গ্রুপ এই যে কার্বন OH অ্যান্টি পজিশনে আছে, এই জন্য এটা হচ্ছে আমাদের ই সমাণু, ই অন অ্যামিনো প্রোপিন অন অল। দেখছো, ই অন অ্যামিনো প্রোপিন অন অল। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে কিভাবে আমরা এই সমাণুগুলো বের করলাম। শিক্ষার্থীবৃন্দ তোমাদের অনেক রকমের প্রশ্ন থাকতে পারে। দেখো, এরকম ধরনের প্রশ্ন থাকতে পারে, একটু খেয়াল করো। তোমাকে এরকম ধরনের প্রশ্ন থাকতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো, এই একটা যৌগ, তুমি আমাকে এরকম ধরনের প্রশ্ন করতে পারো যে স্যার বুঝলাম, ঠিক আছে, এটার জিআই কি হবে? এটার জিআই কি হবে আসলে? দেখো, এই যৌগটাও কিন্তু CAB ডাবল বন্ড CXY এই সমীকরণ মেনে চলে। দেখো, CAB ডাবল বন্ড CXY, কোনটার সাথে কোনটার মিল নাই। তাহলে চার রকমের প্রতিস্থাপক আছে, সুতরাং এটা অবশ্যই জিআই প্রদর্শন করবে। তো এই জিআইটার ক্ষেত্রে আমরা কোনটাকে ই বলবো, কোনটাকে জেড সমান বলবো, সেটা বের করতে চাই। সিআইপি পদ্ধতিটার কথা কি বলছিলাম, যে একটা কার্বনে যে দুইটা গ্রুপ যুক্ত আছে, সেই গ্রুপের প্রথম পরমাণুকে তার অ্যাটমিক ওয়েটের বেসিসে তার প্রায়োরিটি নির্ধারণ করতে হবে। তো এই কার্বনের সাথে দেখো দুইটা গ্রুপ যুক্ত আছে, এই গ্রুপটার নাম হচ্ছে হাইড্রোক্সিল মূলক, সেটার প্রথম পরমাণু অক্সিজেন। এই গ্রুপটা হলো মিথক্সি গ্রুপ, দেখছো অ্যালকোক্সি গ্রুপ, তার প্রথম পরমাণু অক্সিজেন। এই গ্রুপটা হচ্ছে অ্যামিনো গ্রুপ, তার প্রথম পরমাণু নাইট্রোজেন। এই গ্রুপটা হচ্ছে আমাদের দেখো সেকেন্ডারি অ্যামিনো গ্রুপ, দেখছো সেকেন্ডারি অ্যামিন বলা হয়, এখানে প্রথম পরমাণুটা হচ্ছে নাইট্রোজেন। তাহলে এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে সিআইপি আলারা বলছে যে এই ক্ষেত্রে প্রথম পরমাণু যদি একই রকম হয় তখন দ্বিতীয় পরমাণুর দিকে তাকাতে হবে। লেখো, এক্ষেত্রে সিআইপি অনুসারে, লেখো সিআইপি অনুসারে একই কার্বনে যুক্ত দুটি পরমাণু একই রকম হলে, লেখো এক্ষেত্রে একই কার্বনে যুক্ত প্রথম পরমাণু দুটি একই রকম হলে তখন দ্বিতীয় পরমাণুর দিকে তাকাতে হবে। দ্বিতীয় পরমাণুর দিকে তাকাতে হবে। হয়েছে লেখা?
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব ভালো করে খেয়াল করো একটু। দেখো এখানে প্রথম পরমাণু অক্সিজেন, এখানে প্রথম পরমাণু অক্সিজেন, তাহলে দুইটা একই রকম। তাহলে এবার দ্বিতীয় পরমাণুর দিকে তাকাবো। দ্বিতীয় পরমাণু এখানে হাইড্রোজেন, এখানে দ্বিতীয় পরমাণু কার্বন। তাহলে বলতো দ্বিতীয় পরমাণু হাইড্রোজেনের তুলনায় দ্বিতীয় পরমাণু কার্বনের বেশি ওয়েট, সুতরাং এটা ভারী। দেখছো ভারী গ্রুপ। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো? তো বলো এখানে অ্যামিনো গ্রুপ, প্রথম পরমাণু নাইট্রোজেন, প্রথম পরমাণু নাইট্রোজেন, তাহলে দ্বিতীয় পরমাণু হাইড্রোজেন, এখানে দ্বিতীয় পরমাণু হচ্ছে কার্বন, তাহলে হাইড্রোজেনের তুলনায় কার্বন, তাহলে এটা ভারী গ্রুপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে সমধর্মী ভারী গ্রুপগুলো একপাশে অথবা হালকা গ্রুপগুলো একপাশে, সুতরাং এটা অবশ্যই সিস। আর এখানে সিস ইকুয়াল টু জেড সমাণু, সংক্ষেপে লিখলাম জেড সমাণু, সংক্ষেপে লেখো জেড সমাণু, নামকরণ করতে পারবা। সংক্ষেপে দেখাচ্ছি, অনেক অনেক বৃহৎ জিওমেট্রিক্যাল আইসোমারজিয়াম ওই বইতে অল্প একটু আছে, ওই সমস্ত পড়ে রসায়ন বিজ্ঞান শেষ করে লাভ নাই। যা পড়বা, কি পড়াচ্ছি ভালো করে খেয়াল করো, যা পড়াচ্ছি একটু খেয়াল করো কি পড়াচ্ছি। দেখো যে কোনো একটাকে, কার্বনকে আমরা স্থির রাখলাম, অন্যটাকে ঘুরিয়ে দিলাম, তাহলে আমাদের এই অ্যালকোক্সি গ্রুপটা উপরে উঠে গেল আর হাইড্রোক্সিল গ্রুপটা নিচে আসলো। তাহলে বলো এই ক্ষেত্রে আমাদের মনে আছে এটা ভারী গ্রুপ, এটা ভারী গ্রুপ, অ্যান্টি পজিশনে আছে, সুতরাং এটা হচ্ছে আমাদের ই সমাণু। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা বুঝতে পারছি যে আমরা কিভাবে সিআইপি স্কিমের সাহায্যে জেড সমাণু, ই সমাণু তথা জিআই সমাণু বের করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার দ্বিতীয় পরমাণু যদি একই রকম হয় তাহলে কি করব? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণত দ্বিতীয় পরমাণু একই রকম হয় না। যদি হয়, এরকম একটা উদাহরণে আমরা আলোচনা করার চেষ্টা করতেছি, একটু খেয়াল করো। এই যে দেখো, এই যে যৌগটা লিখছি, এই যৌগটার ক্ষেত্রে দেখো আমাদের এইগুলো সেই টার্গেট কার্বন, দেখছো এই কার্বনের সাথে দেখো আমাদের এখানে ভিনাইল মূলক যুক্ত, দেখছো এখানে অ্যাসিটাইল যে মূলকটা আছে এই মূলকটা যুক্ত। আমরা এই দুটো মূলকের দিকে তাকাই। বলো এখানে প্রথম পরমাণু কার্বন, ঠিক আছে কার্বন, তাহলে দ্বিতীয় পরমাণুর দিকে তাকাবো, দ্বিতীয় পরমাণু হচ্ছে কার্বন, দেখছো দ্বিতীয় পরমাণু কার্বন, এখানে দ্বিতীয় পরমাণু হচ্ছে কার্বন, দেখছো এর সাথে কার্বন যুক্ত, কার্বন যুক্ত, অসম্পৃক্ততা, দ্বিবন্ধন গুরুত্ব বেশি, দ্বিবন্ধন কার্বন কার্বন। তাহলে কি করব? প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু লিখে নাও, যদি কোথাও কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, এর মানে হচ্ছে কার্বনের সাথে তুমি দুইটা কার্বন পরমাণু ধরে নিবা। যদি কোথাও কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, এর মানে হচ্ছে কার্বনের সাথে তিনটা কার্বন যুক্ত, মনে থাকবে? তাহলে বলো এই ক্ষেত্রে প্রথম পরমাণু কার্বন, তার সাথে আমাদের দুইটা কার্বন যুক্ত এবং একটা হাইড্রোজেন যুক্ত, এই যে একটা হাইড্রোজেন যুক্ত, এই যে একটা হাইড্রোজেন যুক্ত, দেখছো? তাহলে দ্বিতীয় পরমাণু হচ্ছে দুইটা কার্বন একটা হাইড্রোজেন। আর এর ক্ষেত্রে প্রথম পরমাণু কার্বন, তাহলে দ্বিতীয় পরমাণু যেটা হচ্ছে তিনটা কার্বন। তাহলে বলতে এর তুলনায় এটা ভারী গ্রুপ। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে ভারী গ্রুপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক উচ্চতর রসায়ন আলোচনা করতেছি, সুন্দর করে পড়বা। দেখো এই ক্ষেত্রে কার্বন কার্বন ডাবল বন্ড, ডাবল বন্ড মানে হচ্ছে কার্বনের সাথে দুইটা কার্বন যুক্ত, এভাবে চিন্তা করবা। আর একটা হাইড্রোজেন যুক্ত, তাহলে কার্বনের সাথে আমাদের দ্বিতীয় যে পরমাণু আছে দুইটা কার্বন একটা হাইড্রোজেন। এখানে ট্রিপল বন্ড, তাহলে আমাদের কার্বনের সাথে আমাদের তিনটা কার্বন যুক্ত, দেখছো? আচ্ছা, এবার এই দুইটার মধ্যে প্রথম পরমাণু একই, দ্বিতীয় পরমাণু কার্বন, তাহলে এটা ভারী, তাহলে দুইটা ভারী গ্রুপ এক পাশে, এই জন্য এটাকে সিস, সিস ইকুয়াল টু জেড সমাণু, জেড সমাণু। তাহলে যদি জেড সমাণু পাওয়া যায়, অবশ্যই আমাদের ই সমাণু পাওয়া যাবে। তাহলে সেই ক্ষেত্রে যে কোনো একটা কার্বনকে স্থির রাখলাম, যে কোনো একটা কার্বনকে স্থির রাখা হলো। এবার বাকি কার্বনটা ঘুরিয়ে দিলাম, তাহলে এটা যদি জেড সমাণু হয় তাহলে এটা হবে আমাদের ই সমাণু। এগুলো সব হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারজিয়াম তথা জ্যামিতিক সমানুতা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের বলছিলাম বিশেষভাবে প্রতিস্থাপিত অ্যালকিন সমূহ জ্যামিতিক সমতা প্রদর্শন করবে। সেই বিশেষভাবে প্রতিস্থাপিত অ্যালকিন অর্থাৎ CAB and CAB, CAB ডাবল বন্ড CBC, CAB ডাবল বন্ড CXY, এই ধরনের যৌগগুলো নিয়ে আমরা উদাহরণ আলোচনা করলাম। এরপর দেখো, এটা ছিল 3 নাম্বার, 4 নাম্বার দিয়ে দেখো।
লেখো বিশেষভাবে প্রতিস্থাপিত, লেখো বিশেষভাবে প্রতিস্থাপিত অক্সাইম, ব্র্যাকেটে লেখো বিশেষভাবে প্রতিস্থাপিত অক্সাইম, ব্র্যাকেটে লেখো সি ডাবল বন্ড এন, লেখো বিশেষভাবে প্রতিস্থাপিত অক্সাইম সি ডাবল বন্ড এন, এর সাথে আবার ওএইচ মূলক আছে, হয়েছে, বা অ্যাজো যৌগ, অ্যাজো লেখো, বা অ্যাজো যৌগ সমূহ, বিশেষভাবে প্রতিস্থাপিত অক্সাইম বা অ্যাজো যৌগ সমূহ, এটা হলো অ্যাজো যৌগ সমূহ, হয়েছে লেখা, এরাও জ্যামিতিক সমতা প্রদর্শন করে। এটা ফার্স্ট লেখো, এরাও জ্যামিতিক সমতা প্রদর্শন করে, কারণ এদের অণুতে ঘূর্ণন প্রতিবন্ধকতা বিদ্যমান, কারণ এদের অণুতে ঘূর্ণন প্রতিবন্ধকতা বিদ্যমান, কারণ এদের অণুতে ঘূর্ণন প্রতিবন্ধকতা বিদ্যমান। এগুলো বুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য, প্রিয় শিক্ষার্থীবৃন্দ সুন্দর করে নোট করবা, আর হায়ার অর্ডারের কোশ্চেন এগুলা। তো দেখো এখানে বলছি বিশেষভাবে প্রতিস্থাপিত অক্সাইম এন্ড হচ্ছে আমাদের অ্যাজো যৌগ সমূহ। তো আমরা সেই বিশেষভাবে প্রতিস্থাপিত অক্সাইম যৌগ কিভাবে তৈরি হয় সেগুলো একটু দেখাবো। দ্রুত লিখবা, দ্রুত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এই যৌগটা হচ্ছে অ্যালডিহাইড তথা এটা হচ্ছে আমাদের ইথেনল। তো এই ইথেনলের সাথে আমরা হাইড্রোক্সিল অ্যামিনের বিক্রিয়া করব, খেয়াল করো একটু। এটা হচ্ছে আমাদের হাইড্রোক্সিল অ্যামিন, দেখছো, হাইড্রোক্সিল অ্যামিন, তার বিক্রিয়া করব। এই যে বিক্রিয়াটার কথা বলতেছি, এখানে দুইটা অণু যুক্ত হবে, দুইটা অণু যুক্ত হবে, এবং এখানে আমরা নিরোধক ব্যবহার করতেছি ফসফরাস পেন্টাঅক্সাইড। এই নিরোধক এই দুই অণু থেকে এক অণু পানি বের করে নিবে, দেখছো। তাহলে এই কার্বন ডাবল বন্ড তার সাথে নাইট্রোজেন যুক্ত হবে, কার্বন ডাবল বন্ড তার সাথে নাইট্রোজেন যুক্ত হয়েছে, আর এই কার্বনের সাথে যা যা আছে তাই তাই লিখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভালো করে খেয়াল করো, এই যে যৌগটা লিখছি এটাই হলো সেই আমাদের অক্সাইম যৌগ, দেখছো, এই সেই অক্সাইম যৌগ, কার্বন ডাবল বন্ড এন, এই যে দেখো অক্সাইম যৌগ। তাহলে দেখছো অক্সাইম যৌগ কিভাবে ফর্ম করলো, তার মেকানিজম দেখালাম। এগুলো মেকানিজম বের করতে হবে আলাদা, এগুলো আমাদের জ্যামিতিক সমতা এই দুইটা যৌগ দিয়ে বলবে। এখান থেকে যে প্রোডাক্ট তৈরি হয়, এই নামক যে যৌগটা তৈরি হয়, এই যৌগটা কি ধরনের সমতা প্রদর্শন করে তোমার উত্তর সপক্ষে যুক্তি দাও, এবং কেন করলো তারও ব্যাখ্যা করো। এরকম ধরনের কিন্তু অনেক প্রশ্ন, তার মানে যা মনে করতেছো তা না কিন্তু রসায়ন বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে যৌগটা দেখছি, এই যৌগটাকে আমরা অ্যালডিহাইড বলি, আর এটাকে বলছি আমরা আমাদের হাইড্রোক্সিল অ্যামিন, একত্র হচ্ছে অ্যালডো অক্সাইম, অ্যালডো অক্সাইম, মনে থাকবে। এটাকে কনডেনসেশন অর্থাৎ ঘনীভবন বলা হয়, মনে থাকবে, অ্যালডো অক্সাইম। এই যে অ্যালডো অক্সাইম বিশেষভাবে প্রতিস্থাপিত, এরা কিন্তু জিআই প্রদর্শন করে, মনে থাকবে, জিআই প্রদর্শন করবে। তো একটু খেয়াল করো, এই যে যৌগটা লিখছি এখানে দেখো কার্বন অথবা কার্বন নাইট্রোজেন বন্ধন আছে, ফলে এখানেও কিন্তু ঘূর্ণন প্রতিবন্ধকতা বিদ্যমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানেও কিন্তু আমাদের ঘূর্ণনের প্রতিবন্ধকতা বিদ্যমান। একটু লক্ষ্য করো, এখানে নাইট্রোজেনে তুমি জানো লন পেয়ার ইলেকট্রন আছে, এই অরবিটালটা, যে অরবিটালের মধ্যে লন পেয়ার ইলেকট্রন বিদ্যমান। এবার কি বুঝতে পারতেছো, দেখো তো, এখানে দেখো কার্বন কার্বন ছিল, কার্বন নাইট্রোজেন, এখানে ঘূর্ণনের প্রতিবন্ধকতা সৃষ্টি আছে। এই অরবিটালের মধ্যে লন পেয়ার ইলেকট্রন আছে, এখানে OH মূলক আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে মিথাইল মূলক আছে। তাহলে বলো এই যে যৌগটা লিখছি, এই যৌগটাকে আমরা বলতেছি সেই অ্যালডিহাইড থেকে তৈরি, এই জন্য নাম রাখা হচ্ছে অ্যালডো অক্সাইম যৌগ, বুঝা গেছে। এই অ্যালডো অক্সাইম যৌগের মধ্যে এখানে ঘূর্ণন প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার জন্য আমাদের এই যে অরবিটালটা দেখতেছো, অথবা এটার কথা চিন্তা করো, অথবা এটার কথা চিন্তা করো, যে কোনো একটা, এখানে ঘূর্ণন প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। এই OH মূলক দেখো, এখানে OH মূলক আছে, এই জন্য এটাকে বলতেছি আমরা অ্যালডো অক্সাইম। তো আমাদের এই মিথাইল মূলক অথবা এই OH মূলক পরস্পর অ্যান্টি পজিশনে থাকতে পারে, এটা এখানে এটা ওখানে থাকতে পারে, অথবা এটা এখানে এটা ওখানে থাকতে পারে। এখানেও কিন্তু আমাদের দুই রকমের কনফিগারেশন চলে আসবে, এদের আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, শুধুমাত্র ত্রিমাত্রিক কনফিগারেশনটা আলাদা হতে পারে। কেন? কারণ ঘূর্ণনে প্রতিবন্ধকতা বিদ্যমান, বিকজ এদের মধ্যে পাই বন্ধন আছে। এই পাই বন্ধন থাকলে আমাদের অণুটার মধ্যে এই যে ঘূর্ণন, এই ঘূর্ণনে বাধা সৃষ্টি হবে, রিজিড হয়ে যাবে, ফলে দুই রকমের কনফিগারেশন হতে পারে। কিভাবে এটা পরে ব্যাখ্যা করতেছি, আগে দেখো। এখন আমরা এটা নামকরণ করতে চাই। আমরা এর আগে সিস্টেন্স দেখিয়েছি, এর আগে আমরা ইন্টারজেন যুজমান পদ্ধতিতে নামকরণ করছি, বাট এই সমাণুটা আমরা কিভাবে নামকরণ করব? এটা তো আমাদের অক্সাইম যৌগ, এই অক্সাইম যৌগগুলো জ্যামিতিক সমতা প্রদর্শন করছে। তো এই ক্ষেত্রে আমরা সিস্টেন্স ওইভাবে বের করতে পারতেছি না। তো আমরা এই ক্ষেত্রে লক্ষ্য করে একটু এখানে স্টার চিহ্ন দিয়ে রাখো, লেখো অক্সাইম যৌগে, লেখো অক্সাইম যৌগে হাইড্রোজেনের সাপেক্ষে, লেখো অক্সাইম যৌগে হাইড্রোজেনের সাপেক্ষে OH মূলক একই পাশে থাকলে, অক্সাইম যৌগে হাইড্রোজেনের সাপেক্ষে OH মূলক একই পাশে থাকলে, সুন্দর করে নোট করো,
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ কিন্তু কেউ শিখাবে না, তুমি কম্পেয়ার করবা খাতা, এ কিন্তু কেউ শিখাবে না, যা শিখা দিচ্ছি। বুঝা গেছে? লেখো অক্সাইন যোগে হাইড্রোজেনের সাপেক্ষে, অক্সাইন যোগে হাইড্রোজেনের সাপেক্ষে OH মূলক, দেখছো OH মূলক একই পাশে থাকলে তখন থাকে সাইন ইকুইভ্যালেন্ট সিস, তখন থাকে সাইন সমানু তথা এটা ইকুইভ্যালেন্ট হচ্ছে সিস, হয়েছে লেখা। আর হাইড্রোজেনের সাপেক্ষে OH মূলক ভিন্ন পাশে থাকলে, হাইড্রোজেনের সাপেক্ষে OH মূলক ভিন্ন পাশে থাকলে তখন তাকে অ্যান্টি ইকুইভ্যালেন্ট টেন্স সমানু বলা হয়, অ্যান্টি ইকুইভ্যালেন্ট টেন্স সমানু বলা হয়। ব্যাপারটা কি বুঝতে পারছি? এক জিআই কত পদ্ধতিতে আমরা সমীকরণ বের করলাম, দেখছো সিস টেন্স, তারপর আছে ইজেড, এখন আবার পড়তেছি আমরা সাইন অ্যান্টি তাহলে খেয়াল করো একটু, তুমি দেখে বুঝতেছো যে এটা অক্সাইন কম্পাউন্ডস, এই অক্সাইন কম্পাউন্ডস এর হাইড্রোজেনের সাপেক্ষে OH মূলকটা যদি সেম সাইডে থাকে তখন সেটা হচ্ছে সিস ইকুইভ্যালেন্ট সাইন। তাহলে আমরা বলতে পারি এটা হলো আমাদের এই হাইড্রোজেনের সাপেক্ষে OH মূলক একই পাশে, সুতরাং এটা হচ্ছে সাইন, দেখছো সাইন অ্যালডোক্সাইন হয়েছে লেখা, অথবা ইথেনল অক্সাইন, বুঝা গেছে? অ্যালডো দ্যাট মিন্স ইথেনল অক্সাইন যদি প্যাক নাম বলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো একটু, আমরা আমাদের এই হলো কার্বন নাইট্রোজেন, এখানে রাখলাম লন পেয়ার ইলেকট্রন, এখানে আমাদের OH মূলক, এই কার্বনটা ঘুরিয়ে মনে করো আমাদের এখানে CH3, এখানে H, তাহলে বলো H এর সাপেক্ষে OH মূলকটা কি সেম সাইডে নাকি অপোজিশন সাইডে বা ভিন্ন পাশে? এই জন্য এটাকে আমরা বলতেছি আমাদের টেন্স ইকুইভ্যালেন্ট অ্যান্টি, দেখো অ্যান্টি অ্যালডোক্সাইন। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিশেষভাবে প্রতিস্থাপিত অক্সাইন কম্পাউন্ডস গুলোর তার ঘূর্ণন প্রতিবন্ধকতার কারণে কিভাবে দুই রকমের কনফিগারেশন আসছে সেটা আমরা বোঝাতে পারছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌগটা হচ্ছে বেনজালডিহাইড। পরীক্ষার সময় আসতে পারে যে এই যৌগ থেকে আমাদের একটা অক্সাইন যৌগ তৈরি করো এবং যে যৌগটা তৈরি হবে সেটা জিআই প্রদর্শন করে কিনা ব্যাখ্যা করো। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের সেই বেনজালডিহাইড, দেখছো বেনজালডিহাইড, তার থেকে আমরা হাইড্রোক্সিল অ্যামিনের বিক্রিয়া করব, এখানে নিরোধক ব্যবহার করব ফসফরাস পেন্টাঅক্সাইড, ব্যবহার করলে এখান থেকে H2 আর অক্সিজেন মিলে পানি তৈরি হবে, এই কার্বন ডাবল বন্ড নাইট্রোজেনের সাথে যুক্ত হবে। তো দেখো এই যে ওটা হচ্ছে বেনজালডিহাইড, তাহলে এটা হচ্ছে বেনজালডিহাইড থেকেও তৈরি হচ্ছে আমাদের অক্সাইন, তাহলে বেনজালডো অক্সাইন, দেখে রাখো বেনজালডো অক্সাইন, দেখে রাখো বেনজালডো অক্সাইন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো কার্বন নাইট্রোজেন লিখলাম, এখানে হচ্ছে C6H5, এখানে হচ্ছে H, এখানে হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, এখানে হচ্ছে আমাদের OH। তাহলে বলো এই অক্সাইন যোগে হাইড্রোজেনের সাপেক্ষে OH মূলক সেম সাইডে, এই জন্যটাকে বলতেছি আমরা সাইন বেনজালডো অক্সাইন। সিমিলারলি দেখো এটা হচ্ছে আমাদের অ্যান্টি বেনজালডো অক্সাইন। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ ব্যাপারটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ যৌগটার নাম হচ্ছে বিউটানন, এটা একটা কিটো যৌগ। তো কিটো যৌগ অক্সাইন তৈরি করতে পারে কিনা দেখতে চাই। এটাও আসতে পারে বিউটাননের সাথে আমাদের হাইড্রোক্সিল অ্যামিনের বিক্রিয়ায় যে কম্পাউন্ডস তৈরি হবে সেটা জিআই প্রদর্শন করে কিনা। তো দেখো এটা হলো বিউটানন, দ্যাট মিন্স আমাদের কিটো যৌগ।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইগুলো এই যে প্রোডাক্ট তৈরি করতেছি যে বিক্রিয়ার মাধ্যমে, এগুলো আলোচনার বিষয় না, এগুলো সংশ্লিষ্ট অধ্যায়ে আমরা আলোচনা করব। এখানে জিআই দেখানোর জন্য এই যৌগটা থেকে কিভাবে কিটো অক্সাইড তৈরি হবে সেটা বোঝানোর জন্য আমরা এত ডিটেলস দেখাচ্ছি। এটা হয়তো এখন একটু কঠিন বলে মনে হতে পারে, সংশ্লিষ্ট জায়গায় এগুলো সহজ হয়ে যাবে যখন আমরা অ্যালডিহাইড কিটোনের আমরা মেকানিজম, রিঅ্যাকশন, ফিজিক্যাল, কেমিক্যাল প্রপার্টি আলোচনা করব, তখন এগুলো সহজ বলে মনে হবে। তো যাই হোক, আস্তে আস্তে আমরা অগ্রসর হচ্ছি কেমিস্ট্রি, জৈব রসায়নের ভিতরের দিকে। তো ভয় আগে পেলেই কিন্তু ঝামেলা পড়ে যাব, কারণ এটা ভয় পায় না, তোমাদের ধৈর্যকে ধারণ করে তোমাকে অগ্রসর হতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এটা যদি কিটোন হয়, মানে কিটোন হয়, তাহলে এটা হচ্ছে আমাদের সেই কিটো অক্সাইন। দেখছো এই যে অক্সাইন, তাহলে এই সে অক্সাইন মূলক, তাহলে এটাকে বলছি আমরা কিটো অক্সাইন। মনে থাকবে? যদি আমরা বলি বিউটানন, তাহলে বিউটানন অক্সাইন, বুঝা গেছে? বিউটানন অক্সাইন। তো এই যৌগটার ক্ষেত্রে আমরা জিআই দেখাতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব ভালো করে বুঝবা, খুব ভালো করে বুঝবা। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে যৌগটা লিখছি, এখানে দেখো আগের বার এইচ ছিল, এইচ থাকলে বুঝবা এটা অ্যালডো অক্সাইন ছিল। যদি এইচ এর পরিবর্তে কোনো অ্যালকাইল মূলক থাকে তখন বুঝতে হবে এটা অ্যালডো না, এটা কিটো অক্সাইন। মনে থাকবে? এবার কিন্তু বুঝতে হবে। তো আমি যদি সরাসরি এটা লিখতাম, তুমি কিন্তু বুঝতে না যে এটা অ্যালডিহাইড থেকে তৈরি হয়েছে নাকি কিটোন থেকে তৈরি হয়েছে। এবার কি বুঝতে পারতেছো যে কেন এত ডিটেইলস দেখাচ্ছি? আমরা এখান থেকে দেখাচ্ছি কেন, এবার বুঝতে পারতেছো যে এখানে H নাকি CH3 কোথা থেকে আসলো, কিভাবে আসলো, অ্যালডিহাইড থেকে কিভাবে তৈরি হলো, অ্যালডো অক্সাইড বলতেছে কেন, কিটো অক্সাইড বলতেছে কেন। এরা যদি আমি সরাসরি একটা উদাহরণ লিখতাম বুঝতে না, এই জন্য আমি মেকানিজম দেখালাম। তো যাই হোক, আলোচনা বিষয় ওটা না, আলোচনা বিষয় হচ্ছে এই যৌগটা আমরা জিআই প্রদর্শন করবে কিনা। অবশ্যই করবে। দেখো এই যৌগটা কিন্তু আমাদের সেই অক্সাইন, হ্যাঁ, বিশেষভাবে প্রতিস্থাপিত অক্সাইন, এই যে দেখো বিশেষভাবে প্রতিস্থাপিত অক্সাইন। সুতরাং এই যৌগটা আমাদের জিআই প্রদর্শন করবে। তো যে জিআই প্রদর্শন করবে তার নামটা হয় অ্যান্টি, না হলে সাইন হবে। তো এই ক্ষেত্রে কিভাবে নামকরণ করব? আমরা তো জানি যে অক্সাইনের হাইড্রোজেনের সাপেক্ষে ওএইচ মূলক সেম সাইডে থাকলে তখন তার নাম হচ্ছে আমাদের সাইন। তো এই ক্ষেত্রে তো হাইড্রোজেন নাই, তাহলে আমরা কি করব? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষেত্রে হাইড্রোজেন না থাকলে কি করতে হবে? ওএইচ মূলকের সাপেক্ষে নামকরণ করতে হবে। স্টার চিহ্ন দিয়ে দেখো, কত নিয়ম, চিন্তা করে দেখো। লেখো কিটো অক্সাইমের ক্ষেত্রে, লেখো কিটো অক্সাইমের ক্ষেত্রে, লেখো কিটো অক্সাইমের ক্ষেত্রে ওএইচ এর সাপেক্ষে নামকরণ করতে হবে। কিটো অক্সাইমের ক্ষেত্রে, লেখো কিটো অক্সাইমের ক্ষেত্রে ওএইচ মূলকের সাপেক্ষে নামকরণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেকচার যদি খুব জটিল হয়ে যায় তাহলে আমরা জিআই এখানে শেষ করব, বেশি দূরে আর তাহলে যাব না, যদি তোমাকে কঠিন বলে মনে হয়। লেখছো? লেখো কিটো অক্সাইমের ক্ষেত্রে ওএইচ মূলকের সাপেক্ষে, ওএইচ মূলকের সাপেক্ষে নামকরণ করতে হবে। আর যেহেতু এগুলো বইতে নাই, এই জন্য সুন্দর করে মন দিয়ে কনসেন্ট্রেশন দাও এবং এবার এগুলো ভালো করে পড়ো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো একটু কিভাবে নামকরণ করব। দেখো তো ওএইচ মূলকের সাপেক্ষে এখানে মিথাইল মূলকটা একই পাশে আছে, ওএইচ মূলকের সাপেক্ষে মিথাইল মূলকটা এক পাশে আছে, দেখছো একই পাশে আছে। তাহলে আমরা এটাকে সাইন বলতে পারি, মনে থাকবে? সাইন বলতে পারি। লেখো সাইন মিথাইল, লেখো সাইন মিথাইল, হয়েছে লেখা? এটা দেখো সাইন মিথাইল, হয়েছে? ইথাইল কিটো অক্সাইন, দেখো সাইন, এই যে এটার সাপেক্ষে মিথাইল মূলকটা সেম সাইডে, এজন্য সাইন মিথাইল। আর এখানে ইথাইল মূলক আছে, এজন্য লিখবা ইথাইল, ইথাইল কিটো, কিটো অক্সাইন, কিটো অক্সাইন। মনে থাকবে? আচ্ছা, এবার আসো এই ওএইচ মূলকের সাপেক্ষে নামকরণ করব। এই ওএইচ মূলকের সাপেক্ষে ইথাইল মূলকটা কিন্তু অ্যান্টি পজিশনে, এইজন্য লিখবো অ্যান্টি ইথাইল, অ্যান্টি ইথাইল, তারপরে মিথাইল, মিথাইল কিটো অক্সাইন। ব্যাপারটা কি বুঝছো? দুটো নাম কিন্তু, সাইন মিথাইল, ইথাইল কিটো অক্সাইন, বুঝতে পারতেছো যে এটা কিটো অক্সাইন যৌগ। আর সাইন মিথাইল লেখার মানে হচ্ছে যে মিথাইল মূলকটা ওএইচ এর সাপেক্ষে সেম সাইডে আছে, তখন ইথাইল মূলকটা অ্যান্টি পজিশনে আছে। আবার অ্যান্টি ইথাইল মিথাইল, তার মানে হচ্ছে আমাদের ওএইচ মূলকের সাপেক্ষে ইথাইল মূলকটা হচ্ছে উপরের দিকে আছে, মিথাইল মূলকটা ওএইচ মূলকের সাপেক্ষে আছে। এইজন্য দুটো নাম, এই যৌগটা দুটো নাম, সাইন মিথাইল ইথাইল কিটো অক্সাইন অথবা অ্যান্টি ইথাইল মিথাইল কিটো অক্সাইন।
দেখো ঘূর্ণন প্রতিবন্ধকতার জন্য দুই রকমের ক্ষেত্রে কনফিগারেশন বেসিক্যালি এটা নামকরণ করতে চাই। দেখো এবার ওএইচ মূলকের সাপেক্ষে নামকরণ করতে হবে কিটো অক্সাইন, তাহলে ওএইচ মূলকের সাপেক্ষে ইথাইল মূলকটা সেম সাইডে, তাহলে এটা সাইন, তাহলে সাইন ইথাইল মূলকটা সেম সাইডে আছে এইজন্য লিখবো সাইন ইথাইল, ইথাইল তারপরে মিথাইল, মিথাইল কিটো অক্সাইন, কিটো অক্সাইন। দেখছো এর একটা নাম। আবার ওএইচ মূলকের সাপেক্ষে মিথাইল মূলকটা দেখো অ্যান্টি পজিশনে, লিখলাম অ্যান্টি মিথাইল, অ্যান্টি মিথাইল তারপর ইথাইল, ইথাইল অ্যান্টি মিথাইল ইথাইল কিটো অক্সাইন, কিটো অক্সাইন। দেখছো চারটা নাম, এই কিটো অক্সাইনে দেখো চারটা নাম আসছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা চেষ্টা করছি তোমাদের এগুলো নিয়ে আলোচনা করার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এই যে যৌগটা লিখলাম, যৌগটা হচ্ছে অ্যাসিটোন। এই যৌগটা বলতো, এই যে যৌগটা লিখছি এই যৌগটা এটা আমাদের কিটো অক্সাইন তৈরি করবে এবং এটা জিআই প্রদর্শন করবে কিনা, ইয়েস অর নো? বলো এই যৌগটা জিআই প্রদর্শন করবে কিনা? এই যৌগটা এই যে দেখো জাস্ট এখানে ইথাইলের পরিবর্তে মিথাইল লিখছি, এখানে মিথাইল আছে, এখানে ইথাইলের পরিবর্তে মিথাইল লিখছি, তাহলে এটা হচ্ছে বিউটানন ছিল, এটা হচ্ছে আমাদের অ্যাসিটোন বা প্রোপানন। তাহলে এই যৌগটা আমাদের এই যে হাইড্রোক্সিলামের সাথে বিক্রিয়া করে কিটো অক্সাইন তৈরি করবে, অর্থাৎ অ্যাসিটোন কিটো অক্সাইন তৈরি করবে। তো এই অ্যাসিটোন কিটো অক্সাইন তথা অ্যাসিটোন এই যৌগটা জিআই প্রদর্শন করবে কিনা এখান থেকে যে কিটো অক্সাইন তৈরি হওয়ার পর, ইয়েস অর নো? আমি বুঝাতে পারতেছি না প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবস্থা খুবই করুণ, পড়াশোনা করবো না, হালকার পরে ঝপসা পড়তে চাও। হ্যাঁ, অনেকে বলো যে স্যার অমুক স্যার তমুক স্যার, তো শেষ হয়ে গেল জৈব রসায়ন। ও যে জৈব রসায়ন শেষ হয়েছে তোমার নিজেই শেষ হয়ে যাবা, বুঝা গেছে? এত সব ব্যাখ্যা করার পর বুঝতেছো না, এখানে বোঝো না, এখানে যদি কিটো অক্সাইন তৈরি হয়, এখানে যদি কিটো অক্সাইন তৈরি হয়, এখানে যদি কিটো অক্সাইন তৈরি হয় তাহলে তো CAA ডবল বন্ড N, দেখছো ডবল বন্ড N, এটাকে যদি একটা গ্রুপ ধরো এটা আর একটা গ্রুপ, তাহলে আমরা কি পড়ে আসছে না একই কার্বনে দুইটা গ্রুপ থাকতে পারবে না, CAB ডবল বন্ড CBC, CAB ডবল বন্ড CAB অথবা CAB XY এই ধরনের হতে হবে। তাহলে এখানে তো CAA, দেখছো CAA এই যে ওটা জিআই প্রদর্শন করবে না, বুঝা গেছে? অবস্থা খুবই করুন, পড়াশোনা করো না, এরকম হালকার পরে ঝাপসা ঝাপসা পরে কিন্তু কোনো লাভ নাই। দেখো অ্যাজোবেনজিন, অ্যাজোবেনজিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তোমাদের বলছিলাম যে আমাদের অক্সাইন যৌগ অথবা অ্যাজো যৌগ সমূহ তারা কিন্তু জিআই প্রদর্শন করবে, যেমন অ্যাজোবেনজিন, মনে আছে? লক্ষ্য করো একটু, প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা হচ্ছে আমাদের অ্যাজোবেনজিনের সংকেত। এই যৌগগুলো কিন্তু আমাদের জিআই প্রদর্শন করতে পারে, খেয়াল করো একটু। দেখছো তোমরা জানো যে জিআই প্রদর্শন করতে হলে অসম্পৃক্ততা থাকতে হবে, সিগমা বন্ধনের পাশাপাশি পাই বন্ধন থাকতে হবে, এতে করে ঘূর্ণন প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার লক্ষ্য করো একটু, দেখো এটা অ্যাজো যৌগ, দেখছো? তো এই অ্যাজো যৌগের মধ্যে ঘূর্ণন প্রতিবন্ধকতা, এখানে সি বন্ধন পাই বন্ধন তৈরি হওয়ার পর এটা রিজিড হয়ে গেছে, যে রিজিড হয়ে যাওয়ার পর এটা আর ঘুরবে না, ফলে এই ক্ষেত্রে বেনজিন গুলো একই পাশে অথবা আমাদের সেই মুক্ত জোড় ইলেকট্রন গুলো একই পাশে, সুতরাং এটা সেম সাইড, সুতরাং এটা সাইন বলতে পারি। দেখো সাইন অ্যাজোবেনজিন, অ্যাজোবেনজিন, অ্যাজোবেনজিন। দেখছো তাহলে এটা হচ্ছে অ্যান্টি অ্যাজোবেনজিন। তো আমরা আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমাদের অক্সাইন যৌগ অ্যাজো যৌগ সমূহ কিভাবে আমাদের জিআই প্রদর্শন করে।
5 নাম্বার লেখো বিশেষভাবে প্রতিস্থাপিত চাক্রিক যৌগসমূহ মানে সাইক্লিক কম্পাউন্ডস। লেখো বিশেষভাবে প্রতিস্থাপিত চক্রীয় যৌগসমূহ জ্যামিতিক সমতা প্রদর্শন করে। বিশেষভাবে প্রতিস্থাপিত চাক্রিক যৌগসমূহ জ্যামিতিক সমতা প্রদর্শন করে কারণ এদের অণুতে ঘূর্ণন প্রতিবন্ধকতা বিদ্যমান। দেখো কারণ এদের অণুতে ঘূর্ণন প্রতিবন্ধকতা বিদ্যমান। কারণ এদের অণুতে ঘূর্ণন প্রতিবন্ধকতা বিদ্যমান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করে একটু, আমরা বলছিলাম যে শুধু অসম্পৃক্ত যৌগ না, বিশেষভাবে প্রতিস্থাপিত সাইক্লিক যে কম্পাউন্ডস গুলো আছে তারাও কিন্তু জিআই প্রদর্শন করবে। লক্ষ্য করো দেখো যৌগটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। তো এই যে সাইক্লোপ্রোপেন, এখান থেকে দেখো আমাদের দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো এবং সেখানে দুইটা ক্লোরিন যুক্ত হলো 1 নাম্বার এবং 2 নাম্বার ক্লোরিন নিয়ে। দেখছো 1 নাম্বার এবং 2 নাম্বার এবং এটা 3 নাম্বার কার্বন। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো CH2 CH তাহলে এই দুইটা কার্বনে দুইটা ক্লোরিন যুক্ত হলো। দেখো এই যৌগটার নাম হচ্ছে অন টু ডাইক্লোরো সাইক্লোপ্রোপেন। অন টু ডাইক্লোরো, দেখছো এটা 1 নাম্বার এটা 2 নাম্বার, অন টু ডাইক্লোরো সাইক্লোপ্রোপেন। তো এই যৌগটাও আমাদের জিআই প্রদর্শন করে, একটু খেয়াল করো। এই যৌগটাকে আমরা এরকম ভাবে দেখালাম, লক্ষ্য করো একটু, এটা হলো CH2। এই কার্বনের দিকে তাকাও, এই কার্বনে দেখো এখানে H আছে, এখানে ক্লোরিন আছে, এখানে H আছে, এখানে ক্লোরিন আছে, দেখছো? তো বলো এই ক্ষেত্রে দুইটা ক্লোরিন দেখো সেম সাইডে আছে, তাহলে এটাকে আমরা সিস বলতে পারি। সিস 1,2 ডাইক্লোরো সাইক্লোপ্রোপেন। দেখছো? আরো একটা হতে পারে, এখানে ঠিক থাকলো, মনে করো এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হলো, তাহলে এখানে ক্লোরিন এখানে হাইড্রোজেন। বলো এই ক্ষেত্রে 1 নাম্বার এবং 2 নাম্বার কার্বনে ক্লোরিন দুইটা দেখো অ্যান্টি পজিশনে আছে, তাহলে এটা হচ্ছে ট্যান্স 1,2 ডাইক্লোরো সাইক্লোপ্রোপেন। আমি লিখলাম না 1,2 ডাইক্লোরো সাইক্লোপ্রোপেন। দ্রুত শেষ করতেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখা হয়েছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এই একটা যৌগ, যৌগটার নাম হচ্ছে 1,4 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। দেখছো এটা হলো 1 নাম্বার কার্বন, এটা হলো 4 নাম্বার কার্বন। এই ক্ষেত্রে 1 নাম্বার এবং 4 নাম্বার কার্বনে সমধর্মী গ্রুপগুলো এক পাশে আছে, এইজন্য এটাকে লিখতেছি আমরা সিস 1,4 ডাইমিথাইল। দেখছো সিস 1,4 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। সহযোগী বস্তু কিভাবে নামকরণ করা হয়েছে? সিস 1,4 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। দেখো একটাকে ফিক্স রাখলাম, এই হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো, মিথাইল লোক এখানে, হাইড্রোজেন এখানে, তাহলে এটা 1 নাম্বার কার্বন হলো, এটা 4 নাম্বার কার্বন। এটা যদি সিস হয় তাহলে এটা অ্যান্টি পজিশনে আছে, তাহলে এটা হচ্ছে ট্রান্স 1,4 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। সবাইকে লেখা হয়েছে ট্যান্স 1,4 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের জ্যামিতিক সমতা কারা প্রদর্শন করবে এইগুলো বোঝা গেছে। এবার লেখো যারা জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না, খুবই গুরুত্বপূর্ণ। লেখো যারা জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না, কারা জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না? লেখো যারা জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না, লেখো যেসব যৌগে CAA ডাবল বন্ড CAA, লেখো যেসব যৌগে CAA ডাবল বন্ড CAA, অর্থাৎ এখানে A = A হয়েছে লেখা, অথবা লক্ষ্য করো CAA ডাবল বন্ড CAB, এখানে A = A তবে A not equal to B,
সবাইকে লেখা হয়েছে? দেখো অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত একটি কার্বনে একই রকমের দুটি পরমাণু বা গ্রুপ থাকলে সেই যৌগটি জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না। হয়েছে লেখা? দেখো যেমন শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, উদাহরণ লিখে নাও, CH2 ডবল বন্ড CH2। দেখো এই যৌগটা কিন্তু CAA ডবল বন্ড CAA এই সমীকরণ মেনে চলছে। কারণ তুমি যদি এই যৌগটার ক্ষেত্রে কনফিগারেশন লেখো, দেখো H এবং H, তুমি ঘূর্ণনের প্রতিবন্ধকতা হোক আর না হোক, যাই হোক না কেন ঘূর্ণন প্রতিবন্ধকতা আছে, কিন্তু এর তো কোনো কনফিগারেশন বের করা যাচ্ছে না, একটাই কনফিগারেশন, এর কোনো ভিন্ন কনফিগারেশন হয় না। সুতরাং এই যৌগটা অসম্পৃক্ত যৌগ, অ্যালকিন যৌগ, অথচ এই যৌগটা কিন্তু জ্যামিতিক সমতা প্রদর্শন করলো না। কেন? কারণ এই যৌগটা CAA ডবল বন্ড CAA এই সমীকরণ মেনে চলছে। যে সমীকরণটা যদি মেনে চলে তাহলে ওদের মধ্যে কোনো ঘূর্ণনের প্রতিবন্ধকতা থাকলেও কোনো আমাদের ত্রিমাত্রিক একাধিক কাঠামো সম্ভব হয় না। সুতরাং এই যৌগটা আমাদের জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না। তাহলে পরীক্ষার সময় এরকম কিন্তু অনেক যৌগ দিবে, দিয়ে বলবে এরা জ্যামিতিক সমতা প্রদর্শন করবে কিনা ব্যাখ্যা করো। যেমন এই যৌগটা দিতে পারে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো একটু, দেখো একটা সৃজনশীল দেখা আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ মাধ্যমিক লেভেলে পড়ে আসছো, মনে আছে? এই যে যৌগটা লিখছি, এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটিলিন, তার মধ্যে HCl চালনা করছি। তোমরা জানো অ্যাডিশন রিঅ্যাকশন, সংযোজন বিক্রিয়া হবে। এই বিক্রিয়াটার জন্য মার্কিউরাস ক্লোরাইড লাগবে। বিক্রিয়া করে তুমি জানো এখানে তৈরি হবে সেই পাই বন্ধন ভেঙে দুটো হাত তৈরি হবে, হাইড্রোজেন এখানে, ক্লোরিন এখানে। তাহলে যে যৌগটা তৈরি হবে CH2 CHCl, বলবে এই যৌগটার সাথে HCl বিক্রিয়া করে B নামক একটা যৌগ তৈরি হয়, ওই যৌগটা জ্যামিতিক সমতা প্রদর্শন করে কিনা যুক্তি দাও। বুঝা গেছে? তো আমরা মেকানিজম পরে দেখাবো। আমরা মেইন আলোচনা হচ্ছে এই যৌগটা জ্যামিতিক সমতা প্রদর্শন করবে কিনা। দেখো এই যৌগটা কিন্তু এই সমীকরণটা মেনে চলে। দেখছো এই যৌগটা এই সমীকরণ মেনে চলে, কারণ দেখো এই যৌগটার মধ্যে CAA ডবল বন্ড CAB, দেখছো CAB, দেখো এটা CAA ডবল বন্ড CAB। তাহলে এই যৌগটা জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না, কারণ এর ক্ষেত্রে একাধিক কনফিগারেশন, একাধিক ত্রিমাত্রিক বিন্যাস সম্ভব না। এই জন্য এই যৌগটা জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না, কারণ এই যৌগটা এই সমীকরণটা মেনে চলছে। তাহলে আমি কি বলতে পারি? এই যৌগটা হচ্ছে ইথিন, জ্যামিতিক সমতা প্রদর্শন করে না। এই যৌগটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, জ্যামিতিক সমতা প্রদর্শন করে না। বিউটিন 2, আমরা দেখতে চাই বিউটিন 2 এই যৌগটা জ্যামিতিক সমতা প্রদর্শন করবে কিনা। CH3 CH3, বলো এই যৌগটা CAB ডবল বন্ড CAB এই সমীকরণ মেনে চলে। যদি কোনো যৌগ এই সমীকরণ মেনে চলে তাহলে সেটা কিন্তু জ্যামিতিক সমতা প্রদর্শন করবে। সুতরাং এই যৌগটা কিন্তু জ্যামিতিক সমতা প্রদর্শন করলো। তো এখন তিনটা যৌগ দিয়ে বলবে উদ্দীপকে কোন একটি যৌগ জ্যামিতিক সমতা প্রদর্শন করে, কোন একটি করে না, তোমার উত্তর সপক্ষে যুক্তি দাও। দেখো বিউটিন অন, পরীক্ষার সময় বলবে C4H8 আণবিক সংকেত বিশিষ্ট দুইটা সমাণু A এবং B। বুঝা গেছে? A এবং B। তো এই ক্ষেত্রে আমাদের A এবং B, এই A এবং B এর মধ্যে A নামক যে যৌগটা আছে, এই যৌগটা মার্কোনিকভের সূত্র মেনে চলে, কিন্তু B যৌগটা মার্কোনিকভের সূত্র মেনে চলে না। তাহলে A নামক যে যৌগটা লিখছি এটা জ্যামিতিক সমতা প্রদর্শন করবে কিনা ব্যাখ্যা করো। এই যৌগটা মার্কোনিকভের সূত্র মেনে চলে, লক্ষ্য করো একটু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো সেই যৌগটা যেটা কিনা C4H8 আণবিক সংকেতের একটা সমাণু, নাম হচ্ছে A সমাণু। এই যৌগটা মার্কোনিকভের সূত্র মেনে চলে। মার্কোনিকভের সূত্র কি, মেকানিজম কি, মাধ্যমিক লেভেলে পড়ছো, এখানে দেখাবো। তো যাই হোক, আমরা একটু বোঝানোর চেষ্টা করতেছি যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, শুধু বলো যে শেষ করেন, সবাই শেষ করে দিচ্ছে, সবাই শেষ করে দিই, সেখানে পড়ো, এখানে পড়ার দরকার নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে যৌগটা আছে, এই যৌগটার নাম হচ্ছে বিউটিন অন। দেখছো, এটা হলো আমাদের অ্যালকিন অন। এই যৌগটা দেখো আমাদের কিন্তু আমাদের যে সমীকরণটা মেনে চলছে সেটা হচ্ছে CAB ডবল বন্ড CAA। দেখছো CAB, দেখছো এটা হলো A, এটা হলো আমাদের সরি এটা হলো আমাদের A, এটা হলো আমাদের A, এটা হলো আমাদের B। দেখছো এটা হলো A, এটা হলো B, তাহলে এটা হলো হচ্ছে CAA।
তাহলে যেহেতু একই কার্বনে দুইটা পরমাণু একই রকম পরমাণুযুক্ত, সুতরাং এই বিউটিন অন এটা কিন্তু জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না, কিন্তু বিউটিন 2 কিন্তু জ্যামিতিক সমতা প্রদর্শন করে। অর্থাৎ C4H8 এর মধ্যে দুইটা সমাণু হয়, অবস্থান সমাণু, এই অবস্থান সমাণুর মধ্যে একটা সমাণু আমাদের জ্যামিতিক সমতা প্রদর্শন করে, একটা সমাণু জ্যামিতিক সমতা প্রদর্শন করে না। কেন করে না, কেন করে, তার ব্যাখ্যা নিয়ে আলোচনা। কথা বল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের মনে হয় যে মাথা অনেক গরম হয়ে গেছে, আমরা এখন আর আলোচনা করতে চাই না। আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক ছিল যে জ্যামিতিক সমতা হবে কেন, হ্যাঁ, জ্যামিতিক সমতার ব্যাখ্যা। এই জ্যামিতিক সমতার ব্যাখ্যা করতে হলে অরবিটাল সংকরণ মতবাদে যেতে হবে। তো যেহেতু আমাদের সময় শেষ হয়ে গেল, এই জন্য আমরা এখন আলোচনা করতেছি না। অলরেডি তোমাদের বেশি চাপ হয়ে গেছে, বেশি লোড নেওয়া হয়ে গেছে। তো এগুলো বাসায় প্র্যাকটিস করবা। আশা করি আমরা চেষ্টা করব যে অর্গানিক কেমিস্ট্রি অ্যাটলিস্ট, হ্যাঁ, একটু বিস্তারিত পড়তে হবে। আমরা তোমাদের বারবার বলি অর্গানিক কেমিস্ট্রির উপর ডিপেন্ড করবে তুমি আসলে রসায়ন বিজ্ঞান জানো কিনা। এটা ডিপেন্ড করছে অর্গানিক কেমিস্ট্রির উপর। অন্য যে সমস্ত আছে এগুলো সব বেসিক, বাট অর্গানিক কেমিস্ট্রি কিন্তু তোমার প্রচন্ড পরিমাণ মেধা খাটাতে হবে এবং প্রচুর পরিমাণ কিন্তু বাইরের টপিক। এই জন্য তো ভালো করে পড়বা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাদের পেমেন্ট বাকি আছে দ্রুত ক্লিয়ার করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।